এদের বিচার আসলে সিভিল কোর্টেই হতে হবে, কিন্তু এটা বোঝা যায় অনেকে আবার বলছেন যে এদের বিচার আসলে সামরিক আইনেই হওয়া উচিত আর্মির ডিসিপ্লিনের জন্য। এর আগে এইসব বিষয় নিয়ে সেনাপ্রধান কিছু কথাবার্তা আকার ইঙ্গিতে বলছিলেন এবং সামগ্রিকভাবে যে রাজনীতিতে এখন যা ঘটছে সেগুলো নিয়ে তিনি আগে বেশ কয়েকবার সতর্ক করেছেন, যদিও তিনিও নানামুখী আক্রমণের শিকার বিভিন্ন মহল থেকে, এবং তিনি স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বলেছিলেন, কাদা ছড়াছড়ি বন্ধ করতে বলেছিলেন, এবং একসময় তিনি এটাও বলেছিলেন যে পরে আমাকে দোষী করতে পারবেন না। এবং আজকের লক্ষণ যেটা দেখা যাচ্ছে যে সেই বিভাজন, সেই কাদা ছড়াছড়ি এটা খুবই এক্সট্রিম লেভেলে পৌঁছে যাচ্ছে। ক্যান্টনমেন্ট গড়িয়ে দেবার কথা হচ্ছে, সেনাপ্রধানকে সরিয়ে দেবার কথা হচ্ছে, নানান কিছু। সো আমি আপনাদের দুজনের কাছ থেকেই একজন অভিজ্ঞ রাজনীতিক হিসেবে একজন, এবং এক সময়কার গণ অভ্যুত্থানের সূচনাকারী হিসেবে আমি বলবো মিস্টার ঢালি, এবং মিস্টার এম এ আজিজও বিভিন্ন সংগ্রামে ছিলেন, সাংবাদিকদের নেতা সাংবাদিক হিসেবে। আপনাদের কাছে বুঝতে চাইছি সিচুয়েশনটাকে আপনারা আসলে কীভাবে দেখেন, কী হচ্ছে, আইডিয়াল সিচুয়েশন কী হওয়া হচ্ছে, কী হচ্ছে এবং কী হতে পারে ভবিষ্যতে? একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, বিপুল একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি সরকারকে জনগণ এখানে অধিষ্ঠিত করেছে ক্ষমতায় জনগণের ইচ্ছায়, এবং তাদের প্রধান কাজ হচ্ছে কিছু কিছু সংস্কার আর নির্বাচন। কেন সংস্কার একটা চলমান বিষয়, এটা শেষ হওয়ার না, তো কাজেই আর নির্বাচন তো অনির্দিষ্টকালের জন্য রাখা যায় না। এই কাজটি করতে গিয়ে আমাদের যে এই সরকারের যেটা উচিত ছিল, সকল পক্ষগুলোকে, নির্বাচনের যারা স্টেক হোল্ডার তাদের সকলের সাথে আলাপ করে সঠিক লক্ষ্যে এগিয়ে যাওয়া। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কেন জানি আমার মনে হচ্ছে এই সরকার কোন উদ্দেশ্যে, কোন অভিপ্রায়ে একের বিরুদ্ধে অপরকে লাগিয়ে দেওয়ার একটা সেই কূটনৈতিক আশ্রয় নিচ্ছে। এবং সেই জায়গাটার থেকেই আপনি যে কথাটা আজকে বললেন, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা জায়গা এবং সেন্সিটিভ একটা জায়গা। সেনাবাহিনী সবসময় সেন্সিটিভ জায়গা, কারণ দে আর ডিসিপ্লিন ফোর্স, দে হ্যাভ গট আর্মস ইন দেয়ার হ্যান্ড। এটা হলো তাদের সবচেয়ে বড় শক্তি। এবং আমরা সবসময় বলে থাকি যে লাস্ট রিসোর্ট, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার, তো তাদের সাথে আচরণটা তো আমাদের সেইভাবেই করা উচিত যদি তাদেরকে লাস্ট রিসোর্ট মনে করি। এবং আইসিটির থেকে 15 জন সেনা কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে বা 29 জনের নামে আপনার, যদি কেউ, আমি বলছি না যে তারা অপরাধ করেনি, সে সেনা কর্মকর্তা হোক, সিভিল হোক, রাজনীতিবিদ হোক, মানবতা বিরোধী অপরাধের সাথে যেই জড়িত তার অবশ্যই সর্বোচ্চ সাজা তার প্রাপ্য। এখান থেকে সে কোনো ধরনের ইনডেমনিটি পেতে পারে না। কিন্তু এখানে কতগুলি প্রশ্ন থেকে যায়, সেনাবাহিনীর মতো একটা সেন্সিটিভ জায়গা, এতগুলো অফিসারকে আপনি করতে গিয়ে, এটা নিয়ে আমার মনে হয় গ্রাউন্ড ওয়ার্ক করা উচিত ছিল আগেই, সেনাবাহিনীর সাথে আলাপ করা, হ্যাঁ, এটা কিভাবে হবে, কিভাবে হওয়া উচিত। সেনাবাহিনী কিন্তু এই জায়গায় একটা কথা স্পষ্ট বলেছে, দুইটা কথা বলছে আইএসপিআরে, আমার মনে হয় ব্রিগেডিয়ার জেনারেল হাকিম আর মেজর জেনারেল, আই ডোন্ট নো, মেজর জেনারেল হাকিম, উনি বলছে আমাদের এই সেনা কর্মকর্তারা তারা দুই জায়গায় ডেপুটেশনে ছিলেন, একটা হচ্ছে র্যাব যেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন, আরেকটি হচ্ছে ডিজিএফআই যেটা হচ্ছে প্রধানমন্ত্রীর অধীন। তাদের কোনো দায় দায়িত্ব সেনা সদরের উপর বর্তায় না, এই কথাটা স্পষ্ট। সেকেন্ড আরেকটা কথা বলেছেন যে যেহেতু সেনাবাহিনীর একটা নিজস্ব বিচার ব্যবস্থা আছে, এআরআই বলে, আর্মি রুলস অ্যান্ড ইনস্ট্রাকশন, আরেকটা আছে এআরআর, আর্মি রুলস অ্যান্ড রেগুলেশনস। সেই রেগুলেশনস বলে কোনো সার্ভিং সেনা কর্মকর্তার বিচার, সে কোর্ট মার্শাল হয় বা আরও উন্নত, তাদের 3-4টা কোর্ট আছে,
জাজ অ্যাডভোকেট আছে, এবং আপনি আবার চাইলে সিভিল থেকেও লয়ার আপনি নিতে পারেন। ওখানে এমন কোনো বাধা নেই, যেটা আগরতলা ষড়যন্ত্র মামলায় আমরা দেখেছি। না, স্বাধীনোত্তর বাংলাদেশও হয়েছে। আমার বাবাই ছিলেন, আমি জানি যে লয়ার ছিলেন কোর্টে। তো তারা কিন্তু এই প্রশ্ন উত্থাপন করেছেন, এবং তাজুল ইসলাম সাহেব বলেছেন যে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, কিন্তু তারা আমাদের কাছে আত্মসমর্পণ করেনি। আর সেনাবাহিনী বলেছে সেনা আইনের ধারায় তাদেরকে আমরা সেনা হেফাজতে নিয়ে এসেছি। আবার তাজুল ইসলাম পরের দিনও বললেন যে আমরা এখনো তাদেরকে আমাদের আদালত নির্ধারণ করবে তারা কোথায় থাকবে, কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা সাইন করে ওই আদালতকে আমি বলবো অবমাননা করে, অগ্রাহ্য করে সেনাবাহিনীর তাদের যে 54 ইঞ্জিনিয়ার ব্রিগেডকে কারাগার হিসাবে তাহলে তাদেরকে কারাগার দিয়ে দিল। তাহলে তারা সারেন্ডার করলো কোথায়? হোয়ার দে হ্যাভ সারেন্ডার, নট টু দি আইসিটি। এই যে এটা কিন্তু চলতেই থাকবে, এটা কিন্তু শুরু, বিচারের শুরু। এবং আবার মিস্টার তাজুল বলেছেন যে তিনি এটা জানেন না, তারা জানেন না। এবং আমি মনে করি এবং আদালতে তাজুল ইসলাম সাহেব এবং আরেকজন যেটা বিচারক আছে নজরুল ইসলাম সাহেব, যে তার চাকরি থাকাকালীন অবস্থায় এলপিআরে থাকা অবস্থায় যিনি আবেদন করছিল এই আইসিটিতে যুদ্ধাপরাধীদের বিচারের ইয়েতে, তাই না? সেটা একটা অনৈতিক আবেদন করছিল, অনৈতিক। প্রসিকিউটর হতে চাইছিল। সেটা একটা অনৈতিক আবেদন, কারণ সে তখনও এলপিআরে আছে। তারা জামাতে ইসলামের যে রাজনীতির সাথে এরা সরাসরি যুক্ত। জামাতের এই 14 মাসের যে কর্মকাণ্ড, এই 14 মাসের কর্মকাণ্ডের মধ্য দিয়ে তারা প্রমাণ করেছে তারা এই নির্বাচনটাকে এই মুহূর্তে চাচ্ছে না, এবং যে কোনোভাবেই হোক এই নির্বাচনে যে কোনো ধরনের একটা গোলমাল পাকায়া নির্বাচনটাকে দূরে ঠেলে দিলে তাহলে তাদের জন্য লাভবান হয়। বিএনপি ক্ষমতায় না আসতে পারলে পরবর্তী ক্ষমতায় আসার তাদের যে সুকৌশল, যে চক্রান্তের অংশ হিসাবে আমি মনে করি আইসিটি এই কাজটা করেছে সেনাবাহিনীর বিরুদ্ধে। আমাদের সেনাবাহিনী এবং আইসিটিকে এই মুখোমুখি দাঁড় করানোর আমাদের কোনো প্রয়োজন ছিল না। আমাদের আইন মন্ত্রণালয় আছে, আইনের লোক আছে, আমরা এগুলো আলোচনা করে উই কুড সলভ ইট। দেশে একটা ইলেকশন সামনে, সেই অবস্থায় সেনাবাহিনী ইম্পর্টেন্ট পার্ট অফ ইলেকশন। আজকে যদি সামনে ইলেকশন হয় কোনো কারণে, হওয়ার কথা ফেব্রুয়ারিতে, যদি আমি এখনো বলি যদি হয়, এবং সেনাবাহিনী যদি নির্লিপ্ত ভূমিকা পালন করে, সেই নির্বাচনটা কি এই এখনকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এখনকার যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এখনকার পুলিশ, বিডিপি, তাদের দিয়ে কি এই নির্বাচন করা সম্ভব? কোনো অবস্থাতেই সম্ভব না। ইউনূস সাহেব নির্বাচন শুরু করতে পারবেন, কিন্তু শেষ করে যেতে পারবেন না। এই অবস্থায় কেন আমরা দেশকে আজকে আমি ব্যক্তিগতভাবে বারবারই সেনা আইনের বিরুদ্ধে আন্দোলন করছি, এবং প্রতিটি সেনা আইনে, প্রতিটি মার্শালের সময়, পাকিস্তান আমল থেকে বাংলাদেশ আমল পর্যন্ত প্রতিটি মার্শালে আতাউর রহমান ঢালি অ্যারেস্ট হয়েছে। কি কারণে? যে আমরা জনগণের শাসন চাই, মার্শাল্য চাই না। কিন্তু এখন বার্ধক্যে এসে দীর্ঘদিন রাজনীতি করার পরে নিজেকে প্রশ্ন করতে চাই, যাদের বিরুদ্ধে আমরা এই সেনাবাহিনীর বিরুদ্ধে আন্দোলন করলাম, মার্শালের বিরুদ্ধে আন্দোলন করলাম সিভিল শাসনের জন্য, এই সিভিল শাসকরা কি একজনও এই সেনাবাহিনীর থেকে উন্নত কোনো শাসন এই দেশের জনগণকে দিতে পেরেছে? পারে নাই। কি কারণে আমি সেনাবাহিনীর বিরুদ্ধে এই কিছু হইলে বলে অগণতান্ত্রিকরা ক্ষমতা নিছে, আর তোমরা কত গণতান্ত্রিক এই 16 বছরে তো আমরা দেখছি, এর আগেও দেখছি। কাজেই দেশকে আমি মনে করি জিল্লুর ভাই
অত্যন্ত ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তুলেছেন। দেশকে গভীর সংকটে নিয়ে যাওয়ার জন্য আজকে এটি করা হচ্ছে। আমি আহ্বান জানাবো জি। সেনাবাহিনী, এই যে উপদেষ্টা মণ্ডলী, এরা এটা যাতে বসে আলোচনা করে এই জিনিসটার সুরাহা করে। আমি আসছি যদি আবার। সুরাহা না করে এটা খুব আমি আসছি আবার শুভ আপনার কাছে। লক্ষণ আমাদের জন্য হবে না।